স্বামীজির জীবন ও বাণী নিয়ে আমরা আলোচনা করছি। স্বামীজির যৌবনে যেসব ঘটনাগুলো ঘটেছিল সেগুলো নিয়ে আমাদের আলোচনা চলছে। আমরা দেখেছি স্বামীজি ব্রাহ্ম সমাজে কিভাবে যাতায়াত করতেন এবং মেলামেশা করতেন এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন এবং গান ছিল তার বিশেষ একটা অবলম্বন। সেটাকে কেন্দ্র করে তার ব্রাহ্ম সমাজে একটা বিশেষ সমাদর ছিল। এই সুবাদে তিনি অনেক কথিত জলসা মানুষের সংস্পর্শে এসেছেন, তাদের সঙ্গ করেছেন। তারা এই যে বাংলার পুনর্জাগরণের যে একটা নেতৃত্ব যারা দিয়েছেন, এদের মধ্যে অনেকেই রয়েছেন তাদের মধ্যে। এবং এটা অনস্বীকার যে স্বামীজি এই যৌবনে মেলামেশা এবং এই যাতায়াত ব্রাহ্ম সমাজে বিভিন্নভাবে তাতে লিপ্ত থাকা, তার থেকে স্বামীজির অনেকগুলো ব্যক্তিত্বের বিকাশ ঘটেছিল এবং সেই ব্যক্তিত্বের বিকাশের ফলস্বরূপ তার নিজস্ব চিন্তা, ভাবনা এবং কাজকর্ম অনেকটাই দানা বেঁধেছিল। পরে পরে সেগুলো আরো বড় বড় আকার নিয়ে আত্মপ্রকাশ করেছে। আমরা এটাও দেখেছি স্বামীজি সেই সময়টাতে যখন ব্রাহ্ম সমাজে থাকা সত্ত্বেও তার কাছে সম্পূর্ণরূপে গ্রহণীয় হয়নি ব্রাহ্ম সমাজ। সাধারণ ব্রাহ্ম সমাজের সভ্য ছিলেন তিনি, শিবনাথ শাস্ত্রী এবং বিজয় কুমার গোস্বামী দ্বারা প্রভাবিত কিছুটা তো হয়েছিলেন, বিশেষ করে শিবনাথ শাস্ত্রী তাদের বাড়িতেও গেছেন। শিবনাথ বিশ্বনাথ দত্তের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল, কিন্তু শেষ পর্যন্ত তিনি সাধারণ ব্রাহ্ম সমাজে রইলেন। তার মনের মধ্যে অনেক প্রশ্ন উঠেছিল ঈশ্বর কেন্দ্রিক। তার সর্বশক্তিমান তিনি শুধু মঙ্গলই করেন, কিন্তু তা সত্ত্বেও তার সৃষ্টিতে তার অমঙ্গল কেন, এর সামঞ্জস্য তিনি খুঁজে পাচ্ছিলেন না। এটা একটা মৌলিক প্রশ্ন তার মনে জেগেছিল এবং সেটাই তাকে তাড়িয়ে নিয়ে যাচ্ছিল। তার ফলে তিনি অনেক পড়াশুনো করলেন। আমরা রবীন্দ্রনাথ শীলের স্মৃতিকথা থেকে কিছুটা দেখেছি। সেই সময়টা তিনি খুব কাছের থেকে তাকে লক্ষ্য করেছেন এবং তার স্মৃতিকথা সেই অবস্থাটা বর্ণনা করার চেষ্টা করেছেন। তার থেকে আমরা কিছু কিছু আভাস পাই। মানুষ স্বামীজির মনে যে আলোড়নটি, যে ঝড়টি উঠেছিল, সেটা কিরকম ছিল। আমরা দেখেছি পাশ্চাত্য দর্শন তিনি তখন খুব গভীরভাবে অধ্যয়ন করেছিলেন এবং বিভিন্ন মানুষের কাছে গেছেন তার প্রশ্ন নিয়ে, কিন্তু সদুত্তর পান না। তারপরে যেটা বিশেষভাবে লক্ষণীয়, এতে কিন্তু স্বামীজি পথভ্রষ্ট হননি।
বা তিনি হাল ছেড়ে দেননি, বরঞ্চ তার ভেতরে শক্তি, সাহস, রণকৌশল মানে এই যে যুদ্ধ মনের মধ্যে যে একটা চলছে, তার বিরুদ্ধে কিভাবে দাঁড়াতে হয়, তার মোকাবেলা করতে হয়, সেসব তিনি অর্জন করেছিলেন, লাভ করেছিলেন এই অবস্থাতে, এবং সেটাই তাকে এগিয়ে নিয়ে গেছে। এরপরে যেটা লক্ষণীয়, যে স্বামীজি অনেক বই পড়তেন, কিন্তু তার নিজের পাঠ্যপুস্তকও ছিল, এবং যে পাঠ্য বিষয়গুলো তিনি বিশেষ করে পছন্দ করতেন তার মধ্যে তার ইতিহাস ছিল, সাহিত্য ছিল, কিন্তু যেটা বিশেষ করে নজর কাড়ার মতো, তিনি অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, প্রথম দিকটায় গণিত তার পছন্দের বিষয় ছিল না, যেমন তার পিতার ছিল সেরকম, কিন্তু এই সময়টাতে দেখা যাচ্ছে স্বামীজির একটা অ্যাপ্লাইড ফলিত গণিত, তার প্রতি একটা বিশেষ ভালোবাসা জন্মেছে এবং তিনি পড়তে ভালোবাসতেন। তারপরে আরেকটা বিষয়, সেটা হচ্ছে অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোলজি নয়, কিন্তু অ্যাস্ট্রোলজি স্বামীজি খুব বেশি পছন্দ করতেন না, পরে তার বিরূপ মন্তব্য আছে এই বিষয়টা উপরে। এবং এই অ্যাস্ট্রোনমি আর অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স ফলিত গণিত এর সঙ্গে সঙ্গে অ্যারিস্টটলের মতটাও তার পছন্দের ছিল, তাই দ্বারাও আকৃষ্ট হয়েছিল। গডফ্রেজ যে অ্যাস্ট্রোনমি বইটি, সেই বইটি তিনি সম্পূর্ণ আয়ত্ত করেছিলেন ওই বয়সে। এই গেল পড়াশুনো, খুব নিবিড়ভাবে পড়াশোনা করছেন, ওদিকে পাশ্চাত্য দর্শন নিয়ে গভীরে গিয়ে নাড়াচাড়া করে দেখছেন তিনি তার কোনো উত্তর পান কিনা, কোনো পথ খুঁজে পান কিনা। যে সমস্যা তার মনের মধ্যে চলছে, এই দ্বন্দ্ব তাকে বিচলিত করছে, তার থেকে বেরিয়ে আসার জন্য কোনো পথ পাওয়া যায় কিনা, তার পাশাপাশি এই পড়াশোনা করছে। এরপরে আমরা দেখি যে স্বামীজির গান নিয়ে আর একটু বিস্তারিত আমাদের দেখে নেওয়া প্রয়োজন। গান তিনি বেনি ওস্তাদের কাছে শিখেছেন, তার বাবা বেনি ওস্তাদের কাছে পাঠিয়েছিলেন গান শেখার জন্য। বাবা তো খুব গানের প্রতি তার ভালোবাসা ছিল, সমাজতাকে ছিলেন, শিখেছিলেন, তাই ছেলেকে তার এই দিকে যে ঝোঁকটা, তার উৎকর্ষ যাতে করে হয় সেজন্য তিনি তাকে প্রথাগতভাবে গানের শিক্ষা দিয়েছিলেন। বেনি ওস্তাদ, তার নাম বেনি অধিকারী বা বেনি গুপ্ত বা বেনি বৈরাগী, এই ধরনের অনেক নামে তাকে ডাকা হতো। আর বেনি ওস্তাদ নামে তিনি সুপরিচিত ছিলেন। তিনি কণ্ঠসঙ্গীত পেতেও তার রসিকতা ছিলই, তার সঙ্গে সঙ্গে সঙ্গীত শাস্ত্রের উপর তার অধিকার ছিল। স্বামীজি তার কাছে 4-5 বছর সঙ্গীত শিক্ষা নিয়েছিলেন, এবং শোনা যায় এই গণিত উৎসবের যিনি ওস্তাদ, সেই ওস্তাদের কাছেও তিনি শিক্ষা নিয়েছিলেন। আহমদ খান কাছ থেকে স্বামীজি টপ্পা, তারপরে ঢুঙ্গি, কাবালি ইত্যাদি অনেক গান তিনি শিখেছিলেন, এবং তার সঙ্গে সঙ্গে সঙ্গীত শাস্ত্র সম্বন্ধে অনেক কিছু জেনেছিলেন তার কাছ থেকে। এই সঙ্গীত শিক্ষার ফলে স্বামীজির জীবনের দুটি উল্লেখযোগ্য ঘটনা কথা আমাদের উল্লেখ করতে হয়। তার একটি হচ্ছে যে
এই শিবরাত্রি উপলক্ষে বরানগরে তিনি একটি গান রচনা করেন এবং সুর সংযোজন করেন এবং তালে বেঁধে দেন। তাতইয়া তাতইয়া নাচে বলা। আমরা জানি আমাদের যে শিবরাত্রির দিনে এখানে শিবের নৃত্য হয়, তার সঙ্গে ওটা গাওয়া হয়। এটা স্বামীজি শুরু করেন নিজে গান লিখে এবং তার মধ্যে সুর সংযোজন করে এটাকে সঙ্গের আমাদের এই শিবরাত্রির দিনে প্রচলিত করা। আর তার সঙ্গে সঙ্গে আরো অনেক স্তোত্র, অনেক গান তিনি সুর দেন এই সঙ্গকে পরিচালনার জন্য গুলো প্রয়োজন বলে পরে পরে। এটা একটা ঘটনা। আরেকটি ঘটনা হচ্ছে এই সঙ্গীত কল্পতরু বইটির ভূমিকা, একটা বিশাল ভূমিকা তার লেখা। এই ভূমিকা সম্বন্ধে স্বামী প্রজ্ঞানানন্দজি ছিলেন হচ্ছে কি বেদান্ত মঠের অধ্যক্ষ। আপনারা হয়তো যারা বয়স্ক কখনো কখনো দেখে থাকতে পারেন, আমার অনেকবার দেখবার সুযোগ হয়েছে। এবং তিনি গোলপার্কে আসতেন লোকের সঙ্গীর কাছে, আমার সঙ্গে কথাবার্তার সময় আমি সামনেও থাকতাম। এত পণ্ডিত, এত অমায়িক এবং এত শ্রদ্ধার মানুষ ছিলেন, তাকে দেখলেই শ্রদ্ধা করতে ইচ্ছে করত। আমার কম বয়সে তার কথাবার্তা শুনে একটা মনে রেখাপাত করেছে এবং পরে পরে উনি যে কিরকম শ্রদ্ধার পাত্র ছিলেন সঙ্গীতজ্ঞদের কাছে, কথিত সঙ্গীত থেকে, সেটারও প্রমাণ পেয়েছি। তিনি অনেক বই লিখেছেন সঙ্গীতের ইতিহাসের উপরে, সঙ্গীতের বিজ্ঞানের উপরে। এরকম অনেক বই আছে, তার ইংরেজি বাংলা দুটোতে। দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গীত নিয়ে তার একটা বড় গ্রন্থ আছে। এবং আমাকে পণ্ডিত রবিশঙ্করজি বলেছেন, একটা সময় আমার কাজের উপলক্ষে তাদের সঙ্গে একটু ঘনিষ্ঠতা হয়েছে, বারবার করে বলেছেন স্মরণ করেছে কথা, প্রজ্ঞানানন্দজির কথা। এমনি কথা বলতে বলতে, গল্প করতে করতে তার থেকে বুঝেছি তিনি লিখছেন যে বইটি সঙ্গীত সাধক স্বামী বিবেকানন্দ ও সঙ্গীত কল্পতরু, তাতে লিখছেন যে স্বামীজি যে কেবল সঙ্গীতজ্ঞ ছিলেন তা নয়, সঙ্গীত তত্ত্বের অনুসন্ধানীও ছিলেন বা অনুসন্ধানের পথচারীও ছিলেন। আরেকটি খুব মহত্বপূর্ণ কথা বলেছেন, সেটি হচ্ছে যে এই ভূমিকাটিতে যে শৈলীতে স্বামীজি সঙ্গীত জ্ঞানের বিচক্ষণতা দেখিয়েছেন, সেইটি প্রমাণ করে যে তিনি কত বড় এই সঙ্গীত তত্ত্বের অনুসন্ধানী ছিলেন। এই ভূমিকাতে প্রথম যেটি 90 পৃষ্ঠা ধরে ভূমিকা, বিশাল, তার শিরোনাম হচ্ছে যে সঙ্গীত ও বাদ্য। তাতে তিনি অনেক রকম বোল, বাজনা, বাদ্যযন্ত্র, কনসার্ট, তারপরে স্বরসাধনা ইত্যাদি নিয়ে বিজ্ঞান ভিত্তিক সঙ্গীতের বিজ্ঞানকে আশ্রয় করে তার ব্যাখ্যা করছেন। আমাদের ভাবতে অবাক লাগে যে ওই সময়ে তিনি আরো কত কি করছেন, তার মধ্যে এই কাজটি করছেন। আর তারপরে 18 পৃষ্ঠা ধরে এই সঙ্গীত সাধক ও সাধকগণের জীবনী বলে একটা শিরোনাম দিয়ে একটা রয়েছে, চ্যাপ্টার রয়েছে। তাতে বিদ্যাপতি চণ্ডীদাস রামপ্রসাদের সংক্ষিপ্ত পরিচয় দিয়েছেন।
এবং একেবারে শেষে সঙ্গীত সংগ্রহ, অনেক গান বাংলা, হিন্দি এবং অন্যান্য ভাষায় ভারতে তিনি সেখানে একটা সংকলন করেছেন, সঙ্গীতের একটা কালেকশন। এই বইটির মাহাত্ম্য অনেক, তার কারণ স্বামীজির ভূমিকাটি যে লিখেছেন এবং তার কথা বলতে গিয়ে বিশেষ কথা বলে একটা আছে, তার যে সহগ্রন্থাকার, যার নাম হচ্ছে বৈষ্ণব চরণ বসাক। এই বৈষ্ণব চরণ বসাক দেখছেন যে স্বামীজি এই ভূমিকাটি লিখতে লিখতে শেষের দিকে এসে পারেননি শেষ করতে, সেটা 1 বছর ধরে ওই অবস্থায় পড়েছে। তখন এই বৈষ্ণবচরণ বসাক তিনি নিজে বাকি অংশটুকু সম্পূর্ণ করলেন, ভূমিকাটাকে লিখে, এবং বললেন যে কোনো অলঙ্ঘনীয় কারণে তিনি ওই শেষ অংশটুকু লিখতে পারেননি, নারায়ণনাথ। এবং তার কারণ হিসেবে আমরা বুঝতে পারি যে একটা হচ্ছে সেই সময় বরানগর মঠ, তার কাজকর্ম নিয়ে স্বামীজি খুব ব্যস্ত। আরেকটা হচ্ছে তার পারিবারিক মামলা মকদ্দমা, এই দুটো নিয়ে। তাই মোটামুটি এই লেখাটি স্বামীজি লিখেছেন হয়তো ঠাকুরের একেবারে শেষ সময়টা হতে পারে, যুক্তকালে, আর তা না হলে স্বামী ঠাকুরের শরীর ত্যাগ করবার ঠিক পরে পরে। তবে লেখা রয়েছে যে 1887 এই অগাস্ট মাস নাগাদ, অগাস্ট সেপ্টেম্বর নাগাদ এটার প্রথম সংস্করণে লেখা রয়েছে। তো ওটা ধরে নেওয়া যায় ওই সময়ই হবে। স্বামীজির ঠাকুরের শরীর যাবার একটু আগে হতে পারে বা ঠিক তারপরে পরে। তবে এই দুটো বিশেষ কারণ, তাতে কোনো সন্দেহ নেই, যার জন্য তিনি শেষ পর্যন্ত। কিন্তু এই বইটি নিয়ে অনেক বিতর্ক, এই ভূমিকাটি নিয়ে প্রশ্ন অনেকের মনে জেগেছে, কিন্তু শেষ পর্যন্ত স্বামীজি যে লিখেছে সেটা প্রমাণিত, এবং সেই প্রমাণটা বিশেষ করে বৈষ্ণবচরণ বসাকের লেখার থেকে তো পাওয়া যায়, আরো কতগুলো যুক্তি দিয়ে বোঝা যায়। স্বামীজির ইংরেজি জীবনী পুরনো, তাতেও স্বামীজি যেরকম একটা লেখা লিখছেন তার উল্লেখ আছে। তারপর ভূপেন্দ্রনাথ দত্ত লিখছেন যে তবলা মায়া এবং পাখোয়া জাতির উপরে একটা তত্ত্বমূলক লেখা স্বামীজি লিখেছেন, এবং তার একটি কপি বেলুড় মঠের গ্রন্থাগারে আছে। আর ব্রহ্মনাথ বসু, স্বামীজির জীবনীকা, তিনিও লিখেছেন যে স্বামীজি ওই সময়টাতে পাশ্চাত্য সঙ্গীত আর প্রাচ্য সঙ্গীত তাই বিশদা পড়াশোনা করছেন, এবং তাদের মধ্যে একটা পাশাপাশি রেখে, মধ্যে নাহলে পাশাপাশি রেখে তার একটা বিশদ তাত্ত্বিক আলোচনা করে একটা লেখা লিখেছেন। এই কথাগুলো থেকে আমরা বুঝতে পারি যে স্বামীজি প্রকৃত লেখক ও ভূমিকা। কিন্তু পরে পরে এই বইটি নিয়ে প্রকাশকদের মধ্যে একটা বিশেষ দ্বন্দ্ব শুরু হয়, এবং সেই দ্বন্দ্বের থেকেই বোঝায় যে স্বামীজির জায়গায় যে নামটা, সেই জায়গায় একটা অন্য নাম ঢুকে পড়ে। স্বামীজির নাম থাকে, তার সঙ্গে সঙ্গে আরেকটা।
তার নাম হচ্ছে জ্ঞানচন্দ্র বসাক। তাদেরই কেউ হবেন কৃষ্ণচরণদের প্রকাশক হিসাবে। আরেকটা প্রমাণ যেটা পাওয়া যায় যে স্বামীজি ছাড়া আর কেউ নয়, আমাদের প্রাচীন সাধুরা তারা নিজেদের মধ্যে আলোচনা করতেন, বলতেন, কবিরাজি লিখছেন যে এই ইয়েটি লেখার পেছনে কারণ আরেকটা ছিল। উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় ঠাকুরের যে ভক্ত, তখন তিনি খুব দরিদ্র ছিলেন এবং এই যে ঠাকুরের সন্তানরা যারা গৃহত্যাগী, তারা কালে কর্মে কলকাতায় এলে 2-4 পয়সা ওর কাছ থেকে যে চাইতেন যোগাযোগ করবার জন্য, তখন তো তাদের খুব অভাবের দিন ছিল। সেই থেকে উপেন্দ্রনাথ বাবু স্বামীজিকে বলেছেন কিনা জানি না, তবে স্বামীজি তাকে সাহায্য করবার জন্য একটা যে দিচ্ছেন কিছু, কারণ উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় তখন অন্যের দোকানে কাজ করতেন, পরে অনেক পয়সা করে আয় করেছিলেন। আপনারা জানেন বসুমতী যে পত্রিকাটি, তিনি প্রথম প্রকাশক করেন। তো এই কথাটি ও মনে রাখতে হয় আমাদেরকে যে তাকে সাহায্য করার জন্য স্বামীজি একটা কিছু লিখছেন, সেটারও উল্লেখ করেছেন প্রাচীন সাধুরা সেই সময়কার, মানে একদম প্রথম দিকের সঙ্গে। এই তো গেল কল্পতরু, সঙ্গীত কল্পতরু নিয়ে বিষয়টি আলোচনা। কিন্তু স্বামীজির গান নিয়ে এত পাগলামি, সে মানে গান পেলে আর অন্য কিছু নেই। তখন দিদিমার বাড়িতে এসে উঠলে পড়াশোনা করবে, শুধু পড়াশোনার উদ্দেশ্য নয়, গান আরেকটা হচ্ছে জব, ধ্যান। এই দেখুন 18 বছরের জন্য এলেন বটে, কিন্তু গানটা খুব বেশি করে তাকে মাখিয়ে রাখলো। বিয়ে পরীক্ষার আগে এরকম একটা দিনের ঘটনা আছে যে পড়াশোনা করবেন এরকম। আর প্রিয়নাথ সিংয়ের যে স্মৃতিকথা, সেই স্মৃতিকথা থেকে আপনাদের আগে বলেছি যে ঘরটা থাকতেন সেই ঘরের চেহারাটা কি, এবং তার মধ্যে একটা সেতার আছে, একটা তানপুরা আছে, বা তবলা আছে, আর সবকিছু অগোছালো, আর প্রচুর বই চারখারের উপরে, নিচে, যেখানে এখানে সেখানে, আর একটা চাদর নিচে ওকে শুতে, আর একটা দড়ি টাঙানো আছে, তাতে দিয়ে একটি কুকুর। তো প্রিয়নাথ সিংহ খুব বলছেন যে এটা যে উনি ইচ্ছে করলেই ওই নোংরা বালিশটা বা এটা রয়েছে সামনেই বাড়ি, সেখান থেকে গিয়ে যেখানে ভাড়া বাড়িতে উঠেছিলেন বিশ্বনাথ দত্ত পুরোপুরি, সেটাও আমরা আগে দেখেছি, সেখান থেকে সহজেই সেগুলোকে পরিবর্তন করে নিয়ে আসতে পারতেন, ভালো সুন্দর করে থাকতে পারতেন। কিন্তু তিনি তখন কখনোই করতেন না। করতেন না কেন? এটা যে অন্য কোনো কিছু তা না, তার ওদিকে খেয়ালই ছিল। এই যে সাত্ত্বিক, ঠাকুর বলছেন যে এত বড় সত্যগুণের আধার, পরে আমরা দেখব এই সাত্ত্বিকতাটার ভাবটা একেবারে ছোটবেলা থেকে তার বালক অবস্থা, কৈশোরে এবং যৌবনে সকলের সামনে ধরা পড়ত। কোনো কিছু আট নেই, নিজের শরীরের বা পোশাক আশাকের প্রতি, তার খাওয়া দাওয়া, সেরকম কিছু নেই। হলে হলো, না হলে না হলো, এরকম একটা ভাব। তারপরে এই গানের কথা বলতে গিয়ে বলছেন কবিরানন্দজি, একদিন এরকম হলো যে বিয়ে পরীক্ষা এসে গেছে, মাঝখানে বাকি, তৈরি হচ্ছেন, আর উনি তো সবসময় আমোদ প্রমোদ করে বেড়াতেন, শুধু পরীক্ষার সময় বইটা খুলে পড়তেন।
এই নয় সারা বছর ধরে একটু মনোযোগ দিয়ে পড়ছেন পাঠ্যপুস্তক, তা নয়, অনেক পড়তেন কিন্তু পাঠ্যপুস্তকের যে ভাবটা সেটা খুব অল্পই ছিল, এবং সেটা পড়তে গিয়ে শুধু তখনই যখন তার পরীক্ষায় দিয়ে এসছে তখন মনে তার মধ্যে কাজ করতো যে হ্যাঁ তৈরি হতে হবে। ঠিক সেরকম সময় একদিন এরকম হয়েছে যে সকালবেলা 11টা নাগাদ এসে বাড়ির থেকে খাওয়া দাওয়া করে ঠিক করেছেন যে আজকে সারাদিন পড়াশোনা করবেন। হঠাৎ এক বন্ধু এসে বলল যে আরে রাতে করিস, এখন দু একটা গান শোনা। যেই বলা বইটাই মনে রেখে দিয়ে বাস আরম্ভ করলেন গান। গান মানেটা কি, এখন সবকিছু তো চাই। এদিকে কানপুরের জোয়ারির তারটা ছেড়ে গেছে, সে তারটা আছে, সে তারটাকে নিয়ে চলুন। এগুলোকে আমরা বুঝতে পারি স্বামীজি শেখারও যে শিক্ষা করেছেন বেনে ওস্তাদের কাছে। বেনে বাদ্যযন্ত্রও তো জানতেন, সেটা আবার আমরা এসব থেকে পাই এবং আমরা বুঝতে পারি যে স্বামীজি অনেক বাদ্যযন্ত্রে সকল তবলা তো জানতেনই, তার সঙ্গে সেটারও জানতেন। তো সেটাটাকে বেঁধে দিলেন, বেঁধে দিয়ে তারপরে সেটাকে সুর ধরবার জন্য আর বন্ধুকে বললেন তবলা মায়াটা নিয়ে বস। বলে তবলা মায়া আমি আমি তো পারবো না, আমি তো জানি না কিছু। বলে আমি শিখিয়ে দিচ্ছি। বলে না, আমি তোমার সঙ্গে কলেজে বা স্কুলে এরকম টেবিল চাপড়ে বাজিয়েছি, কিন্তু আমি তো কিছুই জানি না। বলে খুব কঠিন নয়, দেখ না আমি দেখিয়ে নিচ্ছি। বলে একটা ঠেকা দেখিয়ে দিলেন। একটা ঠেকা দিতে হবে না, অনেক গান। মাঝে মাঝে গান করতে করতে আবার অন্যান্য তারও ঠেকা দেখিয়ে দিচ্ছেন। এই করে করে একের পর এক গান গেয়ে যাচ্ছে, গান আর শেষ হয় না। ভুলে গেছেন। দিন গড়িয়ে সন্ধ্যা হলো, সন্ধ্যা হয়ে রাত হলো, আর মাঝে মাঝে একটু তামাক খাওয়া। বন্ধু তারও তো হাতে একটু ইয়ে চাই, বিশ্রাম চাই, তাই বন্ধু তামাক খাচ্ছেন, দুজনে মিলে খাচ্ছেন, তাতে একটু বিশ্রাম হচ্ছে। আর স্বামী একের পর এক কত রকমের গান গেয়ে গেয়ে গিয়ে দিন গেল, সন্ধ্যা হলে রাতে গিয়ে পড়ল। এবারে সেই রাতে যখন এলো 10টা নাগাদ, তখন তার সঙ্গীত ফিরে পেলেন। আরে সারাটা দিন কেটে গেছে, রাত হয়ে গেছে, তখন তার পরিসমাপ্তি ঘটালেন গানের। বন্ধু চলে গেলেন, তারপরে বাড়িতে গেলেন খেতে। এইরকম পাগলামি ছিল গানকে নিয়ে। গানের ক্ষেত্রে দুটো ঘটনা আমাদের বলতে হয়। স্বামীজি যে ঘরটি বসে দিদিমার বাড়িতে গান করতেন এবং যে ঘরটিতে থাকতেন, এই রাস্তার উল্টো দিকে একটা বাড়ি থেকে সব কিছু দেখা যেত, এবং সেখানে একটি কম বয়সী বিধবা মহিলা থাকতেন, তিনি দেখতেন স্বামীজি। একদিন এরকম হলো, স্বামীজিও সন্ধ্যাবেলায় অন্ধকারে ওই মহিলা চুপি চুপি এসে স্বামীজির একেবারে সামনে দরজার কাছে এসে দাঁড়ালেন। স্বামীজি চমকে গেলেন, চমকে গিয়ে তাকিয়ে দেখেন আরে ইনি এসেছেন। তখন উনি করলেন কি, উঠে গিয়ে ওনার পায়ে পড়লেন, বললেন মা মা আপনি এখানে এসেছেন কেন? আমি আমার মাকে যে চোখে দেখি, আপনাকে আমি সেই চোখেই দেখি। ভদ্রমহিলা খুব বেগতিক বুঝতে পারলেন, এবং সঙ্গে সঙ্গে ওখান থেকে চলে গেলেন, এবং যেই যে গেলেন আর তার তিনি কোনোদিন স্বামীজির কাছে আসেন। এখানে আমরা একটা দেখতে পাই, ঠিক ঠাকুরের এই ভাবটা আমরা পাই না ঠাকুরের জীবনে, যে মথুরবাবু নিয়ে গেছেন এই বেশ্যালয়ে, ঠিক সেইভাবেই যেন ওই যে দেশের নারীরা ওই ব্যবসায় যুক্ত, মথুরবাবু তাদেরকে পাঠিয়ে দিয়েছেন ঠাকুরের কাছে বেশ্যালয়ে। ঠাকুরও ঠিক সেইভাবে পায়ে করে করেছে, এরকম ধরনের একটা ভাব প্রকাশ করেছে। তাদেরও মনের মধ্যে অনেক পরিবর্তন এসে দিয়েছিল সেটা দেখে। তারপরে এই একটা গানের ঘটনা,
আরেকটা ঘটনা হচ্ছে যে স্বামীজি রাত্রিবেলায় মাঝরাতে ওঠে নিজের মনে প্রাণ ঢেলে যে ভেতরে যে ভাবটা, সেই ভাবটাকে একেবারে কাজে লাগিয়ে গান গাইতেন। তার যে ভেতরে একটা প্রচন্ড রকমের আধ্যাত্মিক চিন্তা ভাবনা এবং সেইভাবে একেবারে পরিপূর্ণ তিনি, সেটা গানের মধ্যে প্রকাশ পেত। এই আমাদের গিরিশবাবু বুদ্ধচরিত যে নাটকটি, সেই নাটকটির একটা গান, বিখ্যাত গান, সেটা ঠাকুরের সামনে গিয়েও স্বামীজি গিয়েছিলেন, জুড়াইতে যাই জুড়াইতে কোথায় জুড়াই, এই গানটি। এটা অসাধারণ গান। এইসব গানগুলো আর কিছু না জানলেও যদি আমরা একটুখানি গানগুলো পড়ি এবং তার ভেতরে ঢোকার চেষ্টা করি, গিরিশবাবু যে কি বস্তু দিয়ে তৈরি ছিলেন সেটা আমরা বুঝতে পারি। অসাধারণ গান, তার ভেতরের যে ভাবটা সেটা যে কত গভীর এবং গম্ভীর ছিল তাও আমরা বুঝতে পারি। তার মানে এগুলো বেরোয় না ওই ধরনের লেখা কর্মদের জন্য কথা না। আর স্বামীজির প্রিয় গান একটি, তিনি অনেক সময় মাঝরাতে উঠে বাড়িতে ওই দালান আছে, সেখানে পায়চারি করতে করতে ওই গান প্রাণ ঢেলে মন প্রাণ দিয়ে গাইতেন। আর এই গান শুনে আশেপাশের বাড়ির যারা ঘুমাচ্ছে তাদের ঘুম ভেঙে যেত, আর উঠে সেই গান একেবারে শুনতে শুনতে মগ্ন হয়ে যেতেন, তারা ভুলে যেতেন জগৎটা। এ কথাটাও উল্লেখ আছে, মীরাজি বলছেন। এবং এগুলি সব যারা প্রত্যক্ষদর্শী তাদের কাছ থেকেই জানা। ভূপেনবাবু, মহিমবাবু, এরা সব দেখেছেন, তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তার বর্ণনা দিয়েছেন। এই গান তাকে একেবারে অনেক ঘটনার মধ্য দিয়ে নিয়ে গেছে, সেগুলো আমরা জানি, পরে পরে দেখব কিছু কিছু জায়গায়। এখন এই পড়াশুনো চলছে, পড়াশুনো করবেন ঠিক করেছেন, ঠিক করলেন যে ভেতরে ওই যে ঘরটায় থাকতে ছোট্ট একটা ঘর, তার পরেরটা পেছনে পশ্চিম দিকে একটা বড় ঘর ছিল, সেই ঘরের ভেতর দিয়ে গিয়ে পেছনে একটা চোর কুঠুরি ছিল, সেখানে হামাগুড়ি দিয়ে ঢুকতে হবে। উনি ঠিক করলেন যে ওই ঘরে ঢুকে 3 দিন এক নাগারে গ্রিনের ইংল্যান্ডের হিস্ট্রি, যেটা আমার বিয়ে পরীক্ষার বিষয় ইতিহাসের মধ্যে, সেটিকে উনি পুরোটা, মোটা বই পুরোটা শেষ করলেন। গেলেন ওখানটায়, গিয়ে 2 দিন কাটলো। তৃতীয় দিনে বন্ধু এসে ডাকছেন নাম ধরে, স্বামীজি ওই ভেতর থেকে উত্তর দিচ্ছেন, কিন্তু বন্ধু কিছুতেই বুঝতে পারছে না প্রত্যেক আওয়াজটা। তিনি বেরোলেন তখনই যখন তার এই বইটি সম্পূর্ণ পড়া হলো। যাই হোক, আমাদের এখন এখানে শেষ করতে হবে, এখন তো সময় কম, আমি দেরি করে আলোচনা শুরু হয়। এরপরে দিন দেখবো আমরা আর কি ঘটেছে। ওম শান্তি শান্তি শান্তি। শ্রীরাম কৃষ্ণ।